আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ, পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত যোগান না থাকায় রেশনিং পদ্ধতি বাতিল, পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রীর। সুফল পাচ্ছেন না ক্রেতারা। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। কাল দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। রাতে পর্দা নামছে ২১শে বইমেলার। ১৮ দিনে ১৮ কোটি টাকার বই বিক্রি। পছন্দের বই কিনতে শেষ দিনেও ক্রেতা সমাগম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকার ও বিরোধী দলের নেতারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী শপথের ৩০ দিনের মধ্যে পরিষদ গঠনের বাধ্যকতা থাকলেও তা হয়নি বলে অভিযোগ তার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া পরিষদ গঠন সম্ভব নয়। আবেগ নয়, আইন মেনেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্র ও সংবিধান সংস্কারে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে বিরোধী দল। নির্বাচিত প্রতিনিধিগণ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুইটা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, দুইটা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা ও গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর নির্দেশনা মতে এখনও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এই আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়া অসাংবিধানিক। এই যে আরোপিত আদেশ যেটা তিনি পাঠ করলেন, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তন বা সংশোধনের বিষয়ে কোনো আদেশ অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না বলেও সংসদকে জানান তিনি। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন। বিরোধী দলীয় নেতাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি। আগামী ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সংসদে জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাওয়া নৈতিকতা ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে সারা দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থ বছরে নতুন ও
পুরাতন আবেদন বিবেচনা এবং পর্যবেক্ষণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 2027 শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া লটারি না মেধার ভিত্তিতে হবে তা অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকার কর্মমুখী কারিগরি এবং ভোকেশনাল শিক্ষায় বেশি জোর দেবে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। দেশমাতা আখালি জুলাই 2024 থেকে নৈতিক শিক্ষা ধর্মীয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। রেশনিং পদ্ধতি বাতিল করে পাম্পগুলোতে চাহিদামতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তেলের পর্যাপ্ত যোগান থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই সুযোগে কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বোরো মৌসুম পর্যন্ত জ্বালানি নিশ্চিতে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আনা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানির সংকটের আশঙ্কায় গত 6 মার্চ তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ করে দেয় সরকার। এতে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল নিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটে। সরকার বলছে, জ্বালানি তেলের যথেষ্ট যোগান পাওয়া গেছে, পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে। এখন থেকে চাহিদা মতো যানবাহনে তেল দেওয়া হবে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, চাহিদা মতো তেল নিয়ে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে নজরদারি করবে সরকার। কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রতিমন্ত্রী জানান, বোরো মৌসুম পর্যন্ত জ্বালানি তেলের মজুত নিশ্চিত করবার চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তেল আনার প্রক্রিয়া চলছে। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি, অ্যাটলিস্ট আমাদের এই বড় মৌসুম পর্যন্ত সংকট না তৈরি হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হলেও সুফল পাচ্ছেন না গ্রাহকরা। জ্বালানি সংকটের কারণে রাজধানীর অধিকাংশ পাম্পই বন্ধ থাকায় যে কয়টি খোলা রয়েছে সেখানেও গাড়ির লম্বা লাইন। চালকরা বলছেন, পর্যাপ্ত জ্বালানি না পেলে যাত্রী পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহ করতে পারছেন না তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং পদ্ধতি চালু করে। তবে ঈদকে সামনে রেখে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকে চাহিদা অনুসারে দূরপাল্লা ও গণপরিবহনে তেল সরবরাহের কথা থাকলেও সংকট কাটছে না। কয়েকটি পাম্প
তেল সরবরাহ করলেও সেখানে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমার্জেন্সি যে সার্ভিস আছে এদের জন্য অ্যাটলিস্ট ফুল ট্যাঙ্কি দেওয়া উচিত। 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে জায়গা যদি তেল নিতে হয় তাহলে গাড়ি বন্ধ করে রাখাই ভালো। রাত থেকে লাইনে অপেক্ষমান বাস চালকরা জানান, পর্যাপ্ত তেল না পেলে ঈদে যাত্রী পরিবহন ব্যাহত হবে। গাড়ি করে আবার এই পাম্পে আসছি তেল নিতে, তেল আছে কিনা আমরা তাও জানি না, কিন্তু সিরিয়াল দিয়ে বসে আছি, তেল তো পাইতেছি না। সীমিত তেল দিলে মনে করেন আমরা রাস্তায় গেলে যাত্রী নিয়ে হয়রানি শিকার হবো। তেলের জন্য আমাদের অনেক গাড়ি এই লাইন ধরে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, স্ট্যান্ডে বসা। এদিকে পাম্প মালিক ও কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করায় এমন সংকট সৃষ্টি হয়েছে। গতকালকে 4,500 লিটার ডিজেল দিছে, 4,500 লিটার অকটেন দিছে। অকটেন আছে এখন চালাইতেছি, কিন্তু ডিজেল নেই। এখন আমাদের যদি সরকার পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারে তাহলে আমাদের এই সিরিয়ালটা থাকে না, আমরা হিউজ পরিমাণ তেল দিতে পারি। সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার নানা উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি সংকটের কারণে তা বেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আগামীকাল দিনাজপুরের কাহারোলে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত স্থানীয়রা। এই খাল খনন বাস্তবায়ন হলে একদিকে পানি নিষ্কাশন সহজ হবে, অন্যদিকে ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়বে বলে মনে করছেন কৃষকরা। আগামী 4 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের মধ্য দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধনের পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখবেন সরকার প্রধান। আগামী 16 মার্চ বাংলাদেশে খাল খনন এবং পুনর্খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আপনাদের এখানের এই খালটা যেটা আছে এখানে উনি উদ্বোধন করার জন্য উনি আসবেন এবং এখানে প্রায় 40 স্কয়ার কিলোমিটার জায়গা এই খালটা দিয়ে যদি আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে সেচের আওতায় আসবে এবং শুকনার সময় তারা এখানে আবদ্ধ পানি ইউজ করতে পারবে। দেশের 12টি সিটি কর্পোরেশন সমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং সরকার নিযুক্ত 11টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন তারেক রহমান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 11:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে নিয়ে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে তার সাথে স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস ও একজন চিকিৎসক সিঙ্গাপুর গেছেন। গত শুক্রবার এভার কেয়ার হাসপাতালে 2 দফা বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটা অপারেশন করা হয়, ব্রেনের একটি সার্জারি হয়েছে। সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো।
এবারের অমর ২১ গ্রন্থ মেলায় 18 দিনে 18 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে উদযাপন কমিটি। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল এবছরের 21 বইমেলার। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভিন্ন মতকে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। ২৮ দিনে প্রাণের ২১ বইমেলা 18 দিনে শেষ হওয়ায় পাঠক দর্শনার্থীদের মনে কিছুটা অতৃপ্তি। শেষ দিনে বিদায় বেলায় বিষণ্ণতার ছাপ তাদের চোখে মুখে। তো বাঙালি হিসাবে মনের টানে প্রাণের টানে বইমেলায় আসবো, এটাই স্বাভাবিক। আমি প্রতিবারই বইমেলায় আসি, প্রতিবারই বই কিনি। নাটক বা উপন্যাস অবশ্যই দরকার আছে, সাহিত্য চর্চার তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার আগে উৎসটা জানতে হবে। উৎস থেকে আমরা সরে আসতে পারি না। শেষ দিনেও পছন্দের বই কিনছেন অনেকেই। উপন্যাস, কবিতার পাশাপাশি বিক্রি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বইও। আমি চাচ্ছি আমার পরের প্রজন্ম, আমার ছেলে, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করবে, মুক্তিযুদ্ধের উপর অনেক বই পড়বে, দেখবে। আমি আমার ছেলের জন্য মুক্তিযুদ্ধের উপর বই কিনেছি। আমার প্রত্যাশা মেলাটা যেন শীতের মধ্যে হয়, ডিসেম্বর জানুয়ারিতে হয়। রোববার বিকেলে বাংলা একাডেমির মূল মঞ্চে অমর ২১ বইমেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ বিশিষ্টজনরা। পুরস্কৃত করা হয় সেরা প্রকাশকদের। আমাদের এই গর্ভের ২১ ফেব্রুয়ারি আমরা এটাও চাই যে আজকে জ্ঞান ভিত্তিক সমাজ চাই, বহুমাত্রিক সমাজের মাঝে যে আমরা যে জ্ঞান, একমাত্র জ্ঞানই পারে একটা সমাজকে শাসন করতে। আবার আমাদের সন্তানদেরকে সেই বইয়ের জগতে নিয়ে যেতে চাই, তাদের আবার ঘুম ভাঙাতে চাই। এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা ১,৭৭১টি, বিক্রি হয়েছে ১৭,০৪,০০০ কপি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারি শুরু করা যায়নি এবারের বইমেলা। ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা চলেছে মোট 18 দিন। এর মধ্যে 2 দিন সামান্য বৃষ্টি হলেও অন্য দিনগুলো সুন্দরভাবে উদযাপিত হয়েছে। এটিকে বড় অর্জন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। মিজান শাহজাহান, অমর ২১ বইমেলা, এটিএন বাংলা, ঢাকা। ফেনী ছোট নদীর উপর নির্মিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় আগামী বর্ষায় ভয়াবহ নদী ভাঙন ও বন্যার কবলে পড়ার শঙ্কায় বৃহত্তর নোয়াখালীর বিশাল জনগোষ্ঠী। বর্ষার আগেই জরুরিভাবে রেগুলেটরটি পুনর্নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এই সংক্রান্ত প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। নোয়াখালী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন এহসানুল হক সজন। ফেনী ছোট নদীর এই অংশটি কিছুটা সামনে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে। নদীর এই পাশে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর আর ও পাশে ফেনীর সোনাগাজী। দুই জেলার এই সংযোগস্থলে নির্মাণ করা হয়েছিল সুইচ গেট, যার মাধ্যমে নদী ভাঙ্গন আর বন্যা নিয়ন্ত্রণ করা হতো। 2024 সালের ভয়াবহ বন্যায় এই সুইচ গেটটি নদীতে তলিয়ে যায়। আগামী বর্ষার আগে যদি সুইচ গেটটি পুনর্নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আবারও ভয়াবহ বন্যা আর নদী ভাঙ্গনের আশঙ্কা করছেন বৃহত্তর নোয়াখালীর মানুষেরা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ফেনী ছোট নদীর মোহনায় মুসাপুর ক্লোজার বা রেগুলেটর। প্রাকৃতিক দৃশ্য, নদী ও সমুদ্রের মেলবন্ধনে স্থানীয়ভাবে এটি মিনি কক্সবাজার নামে পরিচিত। দর্শনার্থীরা আসেন বিভিন্ন এলাকা থেকে। কিন্তু 23 ভেন্টে রেগুলেটরটি নদীতে বিলীন হয়ে যায় 2024 সালের প্রবল বর্ষণ আর উজানের ঢলে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ আশপাশের কয়েকটি জেলা প্লাবিত হয় ভয়াবহ বন্যায়। পাশাপাশি নদী ভাঙ্গনে বসতবাড়ি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব হন অনেকে। ভেঙে যায় সড়ক অবকাঠামো। এই সুইচ গেট ভাঙার পরে আমাদের যে আশেপাশে যে বাড়িঘর আছে সবগুলা আপনার নদীতে নিয়ে গেছে। যদি ইতিমধ্যে আমাদের এই রেগুলেটরটা নির্মাণ না করা হয়, আমাদের পুরো এই মুসাফুরটা আমাদের ভেঙে যাবে। কোম্পানিগঞ্জের যে আয়তন বর্তমানে এটা আরো ছোট হয়ে যাবে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত, আমার প্রায় 3 একর জমি এই যে গত বর্ষাতে ভেঙে গেছে। বর্তমানে ভাঙ্গন বন্ধে নদীর প্রায় 10 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও টিউব দিয়ে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলছে। তবে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক ব্যবস্থার তাগিদ স্থানীয়দের। স্থায়ী সমাধানের জন্য আমরা প্রায় 896 কোটি টাকা প্রস্তাবের একটি ডিপিপি দাখিল করেছি। সেখানে যেমন একটি ডাইভারশন ক্যানেল হবে, একটি
30 ভেন্টের রেগুলেটর হবে এবং 9 কিলোমিটার বেড়িবাঁধ এবং একটি 1100 মিটার ক্লোজার হবে। এরই মধ্যে মুসাপুর ক্লোজার পরিদর্শন করেছেন সরকারের দুই মন্ত্রী। বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আশ্বাস দিয়েছেন দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম জানিয়েছেন, নতুন সরকারের একনেকের প্রথম সভায় এই সংক্রান্ত প্রকল্পটি উত্থাপন হতে পারে। প্রায় 900 কোটি টাকার প্রজেক্ট, ইনশাল্লাহ এটা আগামী একনেকের জন্য রেডি। মুসাফর রেগুলেটর এটা শুধু মুসাফরের আঞ্চলিক সমস্যা না, এটা পুরো এই আশেপাশে কয়েকটা জেলা, প্রায় 6টা জেলার পানির প্রবাহ হয় এই নদী দিয়ে, এবং যার কারণে 6টা জেলার পানির ভাগ্য নির্ধারিত হচ্ছে এই ক্লোজার এবং রেগুলেটর। বৃহত্তর নোয়াখালী ও আশপাশের জেলার মানুষের জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুসাপুর রেগুলেটর নির্মাণ ও নদী শাসনে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। বিগত সরকারের আমলে নারীরা নানা বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। বলেন, নারী অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে রবিবার মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় সৈয়দা ইকবাল মান্দ বানু এবং অধিকার কর্মী শিরিন পারভিন হককে সম্মাননা দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার অবদান নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অপরিসীম। অধিকার অ্যাকচুয়ালি সবার, একজন নাগরিকের যে অধিকার থাকা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেই অধিকার বঞ্চিত হয়েছি বিভিন্ন কারণে। গণতন্ত্র থাকলেই অধিকার হয় না, গণতন্ত্রের লেবাসেও স্বৈরাচার হয়, সেটি আমরা বিগত 17 বছর আমরা দেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 5 সিটি কর্পোরেশনের নতুন দায়িত্ব পাওয়া প্রশাসকরা। রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে জিয়া উদ্যানে দলের প্রয়াত 2 নেতার কবর জিয়ারত সহ দোয়া মোনাজাতে অংশ নেন প্রশাসকরা। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহের মোহাম্মদ রুকনুজ্জামান রুকন, রংপুরের মাহফুজুন নবী চৌধুরী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা। ঈদে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় রেল স্টেশনগুলোতে। যাত্রীদের চাপ বাড়ায় কমলাপুর স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। তবে বাসে এখনও তেমন যাত্রী দেখা যাচ্ছে না, তাই নির্ধারিত সময়েই ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাসগুলো। ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবহন মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। আপনজনদের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ভোগান্তি এড়াতে কর্মজীবী মানুষ পরিবারের লোকজনকে আগেই বাড়ি পাঠাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, এদিন বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পরে স্টেশন ছেড়ে যায়। কর্ণফুলী আসার কথা ছিল 9:22 লেট করছে, 16 মিনিট লেট করছে। এখন আমি রংপুর এক্সপ্রেসের অপেক্ষায় আছি। মেবি এবারও ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়, তবে বাসের টিকিট এখনও মিলছে কাউন্টারে। পর্যাপ্ত গাড়ি থাকায় সহজেই ঢাকা ছাড়তে পারছেন যাত্রীরা। নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আগের থেকে অনেকটা ভালো, জ্যামজট নাই, শান্তিপূর্ণভাবে যাওয়া যাচ্ছে। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছেছি, গেটেও ভালো পরিস্থিতি ভালো দেখলাম। ট্রেন যদি সময় মতো আসে তাহলে ইনশাআল্লাহ ঈদ জার্নিটা ভালো হবে। এটা বাড়িতে করব, তা অবশ্যই ভালো লাগতেছে। আর টিকিট পেতে অবশ্যই সবসময় হয়রানি পেতে হয়। তবে জ্বালানি তেল সংকটের কারণে নির্ধারিত শিডিউল মতো বাস পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা। যাদের নিজস্ব পাম্প আছে তারা হয়তো 2 সাইডে গাড়ি ছাড়তে পারবে, যাদের নাই তারা কেমনি ছাড়বে গাড়ি। আমার গাড়ি আছে, তেল নাই,
এই তেলটা যদি না পাওয়া যায় তো গাড়ি কিভাবে যাবে? এটা তো আর গ্যাসে চলে না বা ইসে চলে, তেলই লাগে। ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। টিকিট ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনগুলোতে। আর সার্বিক পরিস্থিতি অনেক ভালো, একদম টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। ওই জায়গার মধ্যে টিকিট একজন একজন করে চেক করে পরে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে আর কি। প্রবেশ পথে চেক করা হচ্ছে ঠিকমতো টিকিট কিনা হয়েছে কিনা, যেটা ভালো। বাড়তি ভাড়া আদায় যাতে না হয় তা নিয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মনিটরিং টিম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচিত কমিটি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে শনিবার বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ার ও সবুর শুভ এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ এর সম্পাদক ডাক্তার মোহাম্মদ রমিজ উদ্দিন চৌধুরী সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা। এবার অর্থ সংবাদ। প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীকে। 12ই মার্চ স্মরণ সভায় আয়োজন করে তার পরিবার, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের ফুটওয়্যার শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মতো প্রতিষ্ঠানের বিকাশেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সফল উদ্যোক্তার পাশাপাশি 1996 ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, নৌপরিবহন সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সানবিম স্কুল ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতো প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে গেছেন সৈয়দ মঞ্জুর এলাহী। তার সততা, দূরদর্শী নেতৃত্ব দেশের তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান শুভাকাঙ্ক্ষীরা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। আজ রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৯৮তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস 2026-এর আসর, যেখানে রায়ান কুলগারের সিনার্স রেকর্ড 16টি মনোনয়ন পেয়েছে। সেরা ছবির জন্য লড়াই করছে 10টি চলচ্চিত্র, যার অধিকাংশ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এবারের অস্কারের উপস্থাপকের দায়িত্বে থাকছেন কোনান ওব্রায়েন। উপস্থিত থাকবেন হলিউডের খ্যাতিমান তারকারা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চ প্রস্তুত। মনোনীত সবাই একে একে হাজির হয়েছেন। এখন কেবল অপেক্ষা ৯৮তম একাডেমিক অ্যাওয়ার্ডসের আসর শুরু হওয়ার, যে আসরে ঘোষণা করা হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ট্রফি উঠছে কাদের হাতে। বিবিসি জানিয়েছে একাডেমিক অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের এই বার্ষিক আয়োজন শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। অস্কারের আসর সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন। ৬২ বছর বয়সী ওব্রায়েন এ নিয়ে দুবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন। এবার মনোনয়ন তালিকায় সিনার সিনেমাটির জয় জয়কার হয়েছে। 16টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর চলচ্চিত্রটি। সিনার্স ছাড়াও সেরা ছবির জন্য লড়াই করছে ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, বুগোনিয়া এবং F1 সহ 10টি চলচ্চিত্র। এছাড়া 5 অভিনেতা সেরার তালিকায় মনোনয়ন পেলেও আলোচনায় রয়েছে টিমোথি স্যালামে, লিওনার্দো ডিকাপ্রিও এবং মাইকেল বি জর্দান। আর সেরা অভিনেত্রীর দৌড়ে 4 প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এগিয়ে আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পায় তিউনেশিয়ার সিনেমা দ্য ভয়েজ অফ হিন্দ রজব।
তবে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি না পাওয়ায় অস্কার অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না এই সিনেমার ফিলিস্তিনি অভিনেতা মোয়াজ মালহিসের। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে 200টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে জমকালো এই আসর। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার থাকছে খেলার খবর। সিরিজ নির্ধারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচে বাংলাদেশের দেয়া 291 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 17 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। দলের 6 রানে সাহিবজাদা ফারহান, 12 রানে মাজ সাদাকাত এবং 17 রানে মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 3 উইকেটে 63 রান। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসান 105 রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত তানজিদ হাসানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে 5 উইকেটে 290 রানের বড় পুঁজি পায় টাইগাররা। তানজিদ হাসান 107 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। 48 রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। পাকিস্তানের বোলারদের মধ্যে আবরার আহমেদ 52 রানে 3 উইকেট তুলে নেন। ষোলো বছর বয়সী ম্যাকডোম্যানের রেকর্ড গড়া ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল 2-0 ব্যবধানে হারিয়েছে এভারটনকে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয় গানাররা। এভারটনও জালের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে নির্ধারিত সময় শেষের 1 মিনিট আগে ভিক্টর গিওকেরেস এগিয়ে দেন আর্সেনালকে। আর যোগ করা সময়ের 7ম মিনিটে ম্যাকডোম্যান ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র 16 বছর বয়সে গোল করে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে কনিষ্ঠ গোলদাতার রেকর্ড করেন। আর এই জয়ে দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার সিটির সঙ্গে 10 পয়েন্ট ব্যবধান বাড়ালো আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ। পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত যোগান থাকায় রেশনিং পদ্ধতি বাতিল। পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রীর। সুফল পাচ্ছেন না ক্রেতারা। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। কাল দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। রাতে পর্দা নামছে 21শে বইমেলার। 18 দিনে 18 কোটি টাকার বই বিক্রি। পছন্দের বই কিনতে শেষ দিনেও ক্রেতা সমাগম। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।